হয়তোবা সবার মনে আছে, মনে থাকার কথা। সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিছুদিন আগে একটা সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে অনেক কাগজপত্র নিয়ে এসেছিলেন এবং হিসাব নিয়ে এসেছিলেন যে ব্যাংক হিসাব ঠিক আছে কিনা, সেখানে কোনো ধরনের অর্থের লেনদেন মানে অস্বাভাবিক অর্থের লেনদেন হয়েছে কিনা নিচে, এবং তার স্ত্রীর আহ, হিসাবগুলো দেখিয়েছিলেন, কারণ তিনি সৎ থাকতে চেয়েছেন এবং সব কিছু সবার সামনে প্রকাশ করতে চেয়েছেন। দেখুন, একজন নেতা যখন আপনি হবেন, দায়িত্বে থাকবেন, এই বিষয়গুলো সামনে আসবেই, অনেক প্রশ্ন আসবেই, এবং তিনি ভালো করেছেন যে সবার সামনে সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। যখন এই বিষয়টা সামনে আসছে বা যখন দেখেছেন, তখন আরও একটা বিষয় আমি আশা করেছিলাম, কারণ আমি ক্রিকেট নিয়ে কাজ করি, দেখছি, সবশেষ নির্বাচন দেখেছি, এবং তখন কি হয়েছে আমি প্রত্যেকটা ঘটনা দেখেছি। দেখুন, এখন যা হচ্ছে ঠিক না বেঠিক, আগে যা হয়েছে ঠিক না বেঠিক, সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি কী রিপোর্ট দেবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে বা নির্ভর করবে। সেই জায়গাতে সবার আগে থাকার কথা ছিল এই নামটা, মানে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি ওই সময় সরাসরি যুক্ত ছিলেন, ওই সময় অনেক আন্দোলন হয়েছে, অনেকে নির্বাচনে থাকেননি। সবশেষ এবং সবশেষ কয়েকদিনে বিসিবির পরিচালকরাও বলেছেন যে ওই নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বী ছিল না, সেখানে কারচুপি কী হবে, মানে ভোট চুরি কী হবে, প্রতিদ্বন্দ্বী ছিল না, কেন ছিল না তাহলে? মানে যেভাবে কাউন্সিলর দেওয়া হয়েছিল ওই সময়টাতে, আমরা সবাই জানি একটা চিঠি ইস্যু করা হয়েছিল, হঠাৎ করে কাউন্সিলর চেঞ্জ করা হয়েছিল, সেই সব তো প্রশ্নবিদ্ধ। আচ্ছা, আমি মানলাম, বা যারা আছেন বোঝেন, তারা মানলাম যে এটা অবৈধ না, অনৈতিক না, তারপরে প্রশ্নবিদ্ধ তো। সেই প্রশ্নবিদ্ধের ব্যাখ্যাটা কে দেবেন? ব্যাখ্যা তো অবশ্যই দিতে হবে। ওই সময় ক্রীড়া উপদেষ্টা ছিলেন বা বিসিবি সভাপতির সিগনেচারে গিয়েছিল, তিনিও দিতে পারেন। তো এই দুইজনের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে তারা বারবার যোগাযোগ করেছেন আহ, তার সাথে, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী, ক্রীড়া উপদেষ্টার সাথে, কিন্তু তিনি কোনো ধরনের রেসপন্স করেননি। এই ওয়ার্ডটাই বলেছেন, রেসপন্স করেননি, কথা বলেননি, কোনো ব্যাখ্যা দেননি। দেখুন, একটা অপশন ছিল যে আপনি যদি না যান, তারপরেও আপনি চিঠি দিতে পারবেন বা ইমেল করতে পারবেন বা কোনোভাবে আপনার মেসেজটা পৌঁছে দিতে পারবেন, যেটা বিসিবির সভাপতি করেছেন। কিন্তু সেই কাজটাও করেননি। এই যে করেননি, হ্যাঁ আপনি বলতে পারেন, মানে আপনার দিদি বলতে পারেন ভাই কেন করবে, এই তদন্ত কমিটি তো নেতিবাচক, মানে যেটা বলবেন তার উল্টো একটা রিপোর্ট দেবে। ভাই, তখন তো আপনি বলতে পারবেন যে আমি এই রিপোর্টটা দেইনি। ধরুন আমি যাচ্ছি এক জায়গায় কথা বলতে, তদন্ত হচ্ছে আমাকে নিয়ে, আমি স্টেটমেন্ট দিয়ে আসলাম বা লিখিত দিলাম, পরে সেটা বলা হলো যে উল্টো, মানে উল্টো করে দেওয়া হলো। তখন তো আমি বলতে পারবো যে আমি এটা স্টেটমেন্ট দেইনি, এমনটা দেইনি, আমার কাছে লিখিত আছে, প্রমাণটা আছে, আমি দুইটা কপি রেখেছিলাম। তো আপনি যদি নাই যান, তাহলে আপনি ব্যাখ্যা করবেন কি? আর না যদি যান, তার মানে কি সেখানে ভুল ছিল? তাহলে কি যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো সত্য, সেজন্যই আপনি যাচ্ছেন না? মানে আমি খুবই বিশ্বাস করি, কারণ আমরা সবাই দেখেছি যারা আহ, অনেক কিছুতে ইনভলভ ছিলেন, মানে যারা কাজ করেছেন গত 1-1.5 বছর, তারা ব্যাখ্যা দিয়েছেন। এবং সবশেষে শুরু যেভাবে করলাম যে তিনি ব্যাখ্যা দিয়েছেন, এত এত প্রশ্ন আসার পরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পুরোটাই তিনি ক্লিয়ার করেছিলেন। কিন্তু এখানে কেন আসলেন না তাহলে? তাহলে কি যে অভিযোগগুলো আছে সে সত্য? তাহলে এমনটাই মেনে নিতে হবে হয়তোবা। এটা গেল ক্রীড়া উপদেষ্টার বিষয়টা। বিসিবি সভাপতি, যিনি সরাসরি যুক্ত ছিলেন আরও একটা পর্যায়ে, যিনি আমরা সবাই জানি যে তাকে নিয়ে প্রশ্ন আছে, তিনি সরাসরি চিঠিটা ইস্যু করেছিলেন, তার একটা সিগনেচার ছিল, তো তিনি কেন সরাসরি গেলেন না? দেখুন, তদন্ততে কি হয়, আপনি যখন উত্তর দিবেন, মানে একটা জন সরাসরি পাশাপাশি বসে উত্তর দিবেন, অনেক প্রশ্ন থাকে, এটাই তদন্ত, ইনকোয়ারিজ। কিন্তু আপনি যখন চিঠি দিচ্ছেন, তার মানে দায় সারা যে আমি চিঠি দিয়ে দিয়েছি, আর আপনি মনের কথা বললেন, ভাব প্রকাশ করলেন, কিন্তু তদন্ত কমিটি যারা আছেন তারা কিন্তু সেই উত্তরগুলো পেল না যে তারা চায়, যেগুলো সাপোর্ট করবে, যেগুলো কাজে লাগবে আপনার ব্যাখ্যা করতে বা ওই তথ্যগুলো বের করতে, সেটা কিন্তু হয়নি। প্রধান দুজনকেই কিন্তু তদন্ত কমিটি পায়নি। তার মানে এখানে অবশ্যই অবশ্যই দুইটা বিষয় থাকতে পারে, যে আপনি বলতে পারেন যে ভাই যা দিবে তাই নেতিবাচক, আবারও আবার এটা হতে পারে, যেটা হওয়ার সম্ভাবনা বেশি, যে ভাই সত্যিই হয়েছে, সত্যিই হয়েছে, সেটা বলতেই পারেন। প্রতিদ্বন্দ্বী ছিল না, কাউকে নির্বাচন করতে দেওয়া হয়নি। তারপর হচ্ছে কাউন্সিলরশিপ যেভাবে চেঞ্জ করা হয়েছে, শেষ মুহূর্তে ক্লাবগুলোকে পারমিশন দেওয়া হয়েছে যে তোমরা নির্বাচন করতে পারবে, একেবারে শেষ মুহূর্তে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে।
তো এই বিষয়গুলো তো অভিযোগ তো আমরা দেখেছি, নিউজ হয়েছে, সব তো আছে। তো অভিযোগের বিপরীতে ব্যাখ্যা থাকলে তো ব্যাখ্যা দিতে হবে। সে ব্যাখ্যা না দিলে আপনি কীভাবে সেটাকে মেনে নেবেন? সো আমার মনে হয় এই যে তদন্ত করে দেওয়া হয়েছে, 2টা বিষয় বলেছে শেষের দিকে, যে আমরা কিছু বিষয় সুপারিশ করেছি। এই সুপারিশ সব যখন আসবে তখন আপনার বুঝতে হবে যে কিছু বিষয় তো সমস্যা আছেই। ওই যে সমস্যা আছে সেখান থেকেই কিন্তু এই বিষয়গুলো চলে আসে। এখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে যে রিপোর্টটা প্রকাশ কখন করবে এবং এই রিপোর্ট অনুযায়ী কি সিদ্ধান্ত আসে। হ্যাঁ, সিদ্ধান্ত হয়তো একটাই আসতে পারে, সেটা হচ্ছে এই বোর্ডটা ভেঙে দিয়ে বা এই বোর্ডটা না রেখে আর একটা অ্যাডহক কমিটি করা, অ্যাডহক কমিটি করে পরে একটা নির্বাচন দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় সমাধান। তবে একটা করতে শেষ করতে চাই যে বিসিবি সভাপতি বলেছেন যে সবাই চলে গেলেও তিনি এই যে চেয়ার নিয়ে বসে থাকবেন, একা থাকবেন। সো এই কথাটা যদি নাজমুল হাসান পাপন বলতো, এই কথা যদি ফারুক আহমেদ বলতো, এই কথা যদি ABCD বলতো, তাহলে কি হতো? হাই রে চেয়ারের মায়া, চেয়ার ছাড়তে চায় না কেউ, সবাই বলতো। যতবার বলেছি, যুক্তি দিয়ে বলেছি, আসলে কেউ কিছু বিশ্বাস করতে হয়তো চায় না। কিন্তু এটা আবারও বলছি যে নির্বাচনটা যেভাবে হয়েছে, ওঠানো হয়েছে, এটা অনেক কিছু সত্য। এবং ওই যে চেয়ার নিয়ে থাকা, ক্রিকেট যা হয় হোক, সেটা হয়তো বা এই যে আমির হোসেন বুলবুল চান। কারণ তেমনটা আমি অনেকবারই বলেছি, যখন কেউ চায় না, এর আগেও চায়নি, নিজে চেয়েছেন। সো দেখার অপেক্ষা, সামনে কী হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।